আজকে হচ্ছে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের সিকিউ গুলা নিয়ে একটু কথা বলবো। দেখা যাক আমরা যে থিওরি গুলা স্টাডি করেছি, মোটামুটি একটা ক্লাসে মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করেছি। সময় যেহেতু অনেক কম, সেহেতু আমরা একটা ক্লাসেই একটা থিওরি আলোচনা করব। পুরা চ্যাপ্টারের মোটামুটি সবগুলা টপিকে নেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে একটা বা দুটা ক্লাস আমরা বিভিন্ন স্কুল কলেজের প্রশ্ন এবং হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু আমাদের এগুলো পড়াই আছে একবার। রাজশাহী বোর্ড 2024-এ দেখো, একজন সার্কাসের খেলোয়াড় 60 সেন্টিমিটার দীর্ঘ সুতার সাহায্যে, 60 সেন্টিমিটার, কিন্তু এককগুলা খুবই সতর্ক, এককগুলার প্রতি এককগুলা খুব লক্ষ্য করবা ভালোভাবে। দীর্ঘ সুতার এক প্রান্তে 80 গ্রাম ভরের, এখানে গ্রাম দেওয়া আছে, একটি বস্তুকে বেঁধে উল্লম্ব তলে প্রতি মিনিটে 100 বার ঘোরাচ্ছে, উল্লম্ব তলে কিন্তু, শিখাইছি আমরা থিওরিতে। পরে সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে, সুতার দৈর্ঘ্য কিন্তু 10% কমানো হয়েছে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা হচ্ছে 5% বাড়িয়ে বস্তুটিকে অনুভূমিক তলে ঘুরাতে থাকেন। প্রথমে উল্লম্ব তলে এবং পরে ওই সুতার দৈর্ঘ্য পরিবর্তন করেছে এবং প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা পরিবর্তন করে, হ্যাঁ, বস্তুটিকে অনুভূমিক তলে, প্রথমে হচ্ছে উল্লম্ব তলে, পরে হচ্ছে অনুভূমিক তলে ঘুরাতে থাকেন। বস্তুটি যখন উল্লম্ব তলের সর্বোচ্চ বিন্দুতে থাকে তখন সুতার টান নির্ণয় করো, ঠিক আছে? তখন সুতার টান নির্ণয় করো, খুবই ইজি একটা প্রশ্ন। যেহেতু আমরা থিওরিটা স্টাডি করেছি, যদি আমরা দাগিয়ে নিই উল্লম্ব তল, এই পয়েন্ট, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। সর্বোচ্চ বিন্দুতে যখন থাকে তখন কি করতে হয় আমাদের? এখানে আমাদের জানা আছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে বস্তু যখন বৃত্তাকার পথে আবর্তন করে তখন কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয় এবং এই কেন্দ্রমুখী বলের যোগানটা ওই সিস্টেম থেকেই আসে। এক একটা সিস্টেমের ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান এক এক ভাবে আসে। এই সিস্টেমে এই যে সুতার সাহায্যে একটা ভারী বস্তু বেঁধে আমরা ঘোরাচ্ছি, এইটার ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান আসে হচ্ছে সুতার টান এবং বস্তুর ওজন থেকে। এম ভরের বস্তু, ওজন সবসময় খাড়া নিচের দিকে কাজ করবে, আর সুতার টানটা সব সময় কেন্দ্রের দিকে, আমরা শিখেছি সুতার টানও আমার কেন্দ্রের দিকে কাজ করবে। এই দুটা জিনিস মিলে কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সুতরাং আমরা লিখতে পারছি টি প্লাস এম জি ইজ ইকুয়াল টু এফ সি। তো টি এর জায়গায় আমরা টি থাকলাম, এফ সি বিয়োগ হচ্ছে এম জি। তো এফ সির মানটা কত? এফ সির মান হচ্ছে এম ভি স্কোয়ার ভাগ আর, আমাদের জানা আছে, মাইনাস হচ্ছে এম জি। একটু খেয়াল করে দেখি, এখানে এম এর মানটা কিন্তু 80 গ্রাম, কেজি করে নিতে হবে। তাহলে এম ইজ ইকুয়াল টু যদি 80 গ্রাম হয়, এটাকে যদি আমরা কেজি করি, 80 ভাগ হচ্ছে 1000 বা 0.08 কিন্তু কেজি হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম 0.8 কেজি এম এর জায়গায়, ভালো কথা। আর ভি এর মানটা দেখো, ভি এর মানটা একটু বের করে নিতে হবে। এখানে ভি প্রতি মিনিটে 120 বার ঘুরাচ্ছেন, তার মানে ওমেগাটা আমার দেওয়া আছে। ওমেগা ইজ ইকুয়াল টু কত? 2πn/t। তো 2π এর জায়গায় 2π রাখলাম, গুণ এন, এন এর জায়গায় বসবে হচ্ছে 120 বার ঘুরাচ্ছি আমরা, টি হচ্ছে 60 সেকেন্ড। তার মানে টি এর মান কিন্তু 60 সেকেন্ড। খেয়াল করে দেখো, প্রতি মিনিটে 120 বার ঘুরাচ্ছি, যেহেতু ঘোরাচ্ছি এটা কিন্তু কৌণিক বেগ আমাদের জানা আছে 2πn/t। এখান থেকে হিসাব নিকাশ করলে আমরা পাচ্ছি 4π রেডিয়ান পার সেকেন্ড। 4πটা আমাদের ওমেগার মান। যেহেতু আমাদের এখানে ওমেগা দেওয়া আছে, ভি থেকে ওমেগা বের করে নিতে পারো, যে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। এখান থেকে আমরা ওমেগা বের করে নিতে পারি, অথবা একবারে এখানে বসাতে পারি, যে ভি এর জায়গায় আর ওমেগা লিখে এখানে আমরা একটা সমীকরণ অন্যভাবে লিখতে পারি, যে এম আর ওমেগার উপর স্কোয়ার ডিভাইড বাই আর বিয়োগ এম জি। দেখো, এম আর ওমেগা স্কোয়ার বিয়োগ হচ্ছে এম জি, এইভাবেও লিখতে পারো। আবার এখান থেকে, এই যে সমীকরণ থেকে ভি এর মানটা বের করে নিয়ে এই সমীকরণে বসিয়ে দিলেও কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? মানটা আর আমি বসালাম না, মান সবগুলো এখানে দেওয়া আছে। পায়ের মান কিন্তু 3.1416 বসাবো আমরা, হ্যাঁ। 4π, পায়ের মানটা এখানে আমি বসিয়ে দিই নাই, 4π, পায়ের মান হচ্ছে 3.1416 বসালে আমাদের সুতার টানটা আমরা পেয়ে যাব। সুতার টান, টান একটা বল, এটার মান হচ্ছে নিউটন এককে। এটা হচ্ছে
নিউটন এককে। পরের প্রশ্নটা দেখো যে সুতার দৈর্ঘ্য 10% কমিয়ে, সুতার দৈর্ঘ্য কত ছিল 60 সেন্টিমিটার, আগে লিখে নি। এল ইজ ইকুয়াল টু এল প্রাইম লেখো। সুতার দৈর্ঘ্য আমি কমিয়েছি 10%, 10% কিন্তু কার 10%? যা ছিল তার 10%, 60 সেন্টিমিটার ছিল বিয়োগ কত 10% অফ 60 সেন্টিমিটার, 10% গুণ 60 সেন্টিমিটার, তাহলে কি লিখবো? এল প্রাইম নতুন সুতার দৈর্ঘ্য হবে হচ্ছে, হ্যাঁ সুতার দৈর্ঘ্য বলতে কিন্তু এখানে বৃত্তের ব্যাসার্ধই হবে পরবর্তীতে, তো আমরা এল প্রাইম লিখলাম 60 বিয়োগ হচ্ছে 10% অফ 60 মানে 60 গুণ 60 এর 10%, 10% মানে 10/100, তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম এল প্রাইম ইজ ইকুয়াল টু 60 বিয়োগ এই পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দ্বারা ভাগ করলে আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাই, এই শূন্য কেটে গেল, থাকলো হচ্ছে 6, 54 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 0.54 মিটার। অতএব আমরা এখানে ব্যাসার্ধের মানটা ধরতে পারি আর ইজ ইকুয়াল টু 0.54 মিটার। এখানে এল লেখার দরকার ছিল না, আর লিখলেই হইতো, কারণ বৃত্তাকার পথে ঘোরাচ্ছি মানে কি, যে সুতার সাহায্যে ঘোরাচ্ছি সেই সুতার দৈর্ঘ্যটাই কিন্তু হচ্ছে যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ওকে, এবং দেখো ঘূর্ণন সংখ্যাটা প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা কত 5% বাড়াচ্ছি, ঘূর্ণন সংখ্যা 5% বাড়াচ্ছি, তাহলে এন ইজ ইকুয়াল এন প্রাইম লিখলাম, বাড়াচ্ছি কার 5%? কার 5% বাড়াচ্ছি? যা ছিল তার 5%, তাহলে 120 আমার ছিল প্লাস 120 এর 5%, এইভাবে লিখবো আমরা, তাহলে আমাদের ভুল হবে না। 120 ছিল, এখন হলো কত? 120 যোগ হচ্ছে যা ছিল তার 5% বাড়ায় দিছি, এই যে 120 এর 5% বাড়াইছি, তাহলে 120 যোগ 120 গুণ 5/100, তাহলে 120 যোগ হচ্ছে এই যে শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল, 5 দুগুণ 10, 2 2 6 12, তাহলে আমি 106 126 পাচ্ছি, 126 বার এন প্রাইম। তো আমাদের এখন কি কি লাগবে বের করে দেখে, যেটা কাজ করতে বলেছে করে ফেলেছি আমরা, আর কিছু বলে নাই। প্রশ্নটা কি বলেছে এখন দেখেই নেই, আমরা দেখে নেই না। উল্লম্ব তলে এবং অনুভূমিক তলে ঘোরানোর ক্ষেত্রে কৌণিক ভরবেগ সমান হবে কিনা, কৌণিক ভরবেগ সমান হবে কিনা। এখন খেয়াল করো, ভালো করে খেয়াল করবা, কৌণিক ভরবেগ, হ্যাঁ যে উল্লম্ব তলে ঘোরাও আর অনুভূমিক তলে ঘোরাও, আমাদের কৌণিক ভরবেগের সূত্র কি দেখো তো, এল ইজ ইকুয়াল টু আমরা পড়েছি কিন্তু আর ক্রস এফ, অথবা আমরা পড়েছি যদি মান চাই তখন কি লিখি, আমরা মান চাইলে আমরা লিখি, এটা পড়াই নাই থিওরিতে, এখানে পড়াই নাই কিন্তু, সব থিওরি আসলে ইনক্লুডেড করা যায় না কারণ আমাদের সময় কম, তো এটার সংজ্ঞাটা থেকে আমরা জানি যে আর ক্রস এফ, আর আর এফ হচ্ছে এফ সাইন থেটা, মান ইজ ইকুয়াল টু লাস্ট পর্যন্ত আমরা এটা মান পেলাম, অথবা আমরা কিন্তু আরো একটা জিনিস পড়েছি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, আই ওমেগা। প্রশ্ন হচ্ছে স্যার কোনটা ব্যবহার করব, দেখো তো এক্ষেত্রে কোনটা ব্যবহার করা যুক্তিযুক্ত হবে, এখানে আর ভেক্টরটা এফটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে, তাহলে আমরা এইটা ব্যবহার করি, আই ওমেগা একই জিনিসই আসবে, এটা ব্যবহার করা যাবে, এটাও ব্যবহার করা যাবে, আমরা এটা ব্যবহার করছি কারণ এখানে আমার আই দেওয়া আছে, আই তো জানি আমরা আই কত এম আর স্কয়ার। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যখন কোনো কিছু উল্লেখ থাকবে না বিশেষ আকৃতির বস্তু কি না, তখন আমরা জেনারেল ইকুয়েশন লিখবো জড়তার ভ্রামকের ক্ষেত্রে, আমাদের জেনারেল ইকুয়েশন হচ্ছে জড়তার ভ্রামকের জন্য এম আর স্কয়ার, আমরা এম আর স্কয়ার লিখে ফেলেছি, ইনটু ওমেগা মানে কি, ওমেগা মানে 2 পাই এন ভাগ টি, এখানে কিন্তু 2 পাই এন আর হবে না, এন প্রাইম দিব ভাগ টি, টি তো টি থাকবে। এবার খেয়াল করো আর এর জায়গায় যেটা লিখেছি এল প্রাইম, এটাকে নতুন জায়গা দিলাম হচ্ছে আর প্রাইম দিলাম, এই প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বের করছি, প্রথম ক্ষেত্রে একটা ক্ষেত্রে বের করলেই হবে আর প্রাইম, ঠিক আছে, আই এখানে ওমেগা প্রাইম দাও, এই আইটা চেঞ্জ হবে না, দেখো তো আইটা চেঞ্জ হবে না কেন প্রশ্ন আসতে পারে, দেখো তো এম আর স্কয়ার, আইটা মানে কি, আই মানে আমাদের জেনারেল প্রেজেন্টেশন হচ্ছে এম আর স্কয়ার, যেহেতু এই বস্তুটার কোনো স্পেশাল শেপ নেই, আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার। তাহলে দেখো জড়তার ভ্রামক কার উপর নির্ভর করছে, ভরের উপর, হ্যাঁ ভরের উপর, এবং যে বস্তু ঘুরছে তার বস্তুর ভরের উপর, আচ্ছা ভালো কথা, আর এর উপর তুমি উল্লম্ব পথে ঘুরাও আর অনুভূমিক পথে ঘুরাও, এম এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে না, এই দেখো আর এর মান কিন্তু পরিবর্তন হচ্ছে না, যে ব্যাসার্ধ পথে ঘুরছে অনুভূমিক তলে ঘুরালেও সেই ব্যাসার্ধ পথে ঘুরছে, আবার উল্লম্ব পথে ঘুরলেও কিন্তু সেই ব্যাসার্ধ পথেই ঘুরছে, তাই কিন্তু আর এর মানটা কিন্তু পরিবর্তন হচ্ছে না,
বা এম এর মানটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাই সূত্রটা কিন্তু উভয় ক্ষেত্রে আমি এম আর স্কয়ার লিখতে পারছি। যদিও দ্বিতীয় ক্ষেত্রে আর এর মানটা ব্যাসার্ধটা কমে গেছে, তাই আমরা কমে যাওয়াটা বসাবো, কিন্তু কমে যাওয়াটা কিন্তু এখন আমরা বসাবো। তার মানে এই না যে ওই আমি যদি বলতাম যে আর এর মান কমানো বাড়ানোর কথা বলি নাই, তখন কিন্তু আমি কমাতাম না, যেহেতু সুতার দৈর্ঘ্য কমায় ফেলছি। এবার তো সুতার দৈর্ঘ্য যখন কমিয়ে ফেলেছি, তখন তো অবশ্যই আমার ওই সুতার দৈর্ঘ্যটাই নিতে হবে বৃত্তের ব্যাসার্ধ হিসেবে, বা বৃত্তাকার পথের ব্যাসার্ধ হিসেবে এম আর স্কয়ার। এম এর মানটা কিন্তু পরিবর্তন হয়, একই বস্তু, 2πn। আমার দ্বিতীয় ক্ষেত্রে লিখলাম, হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে এল প্রাইম আই, আই প্রাইম লেখো, আই প্রাইম ওমেগা প্রাইম। ওকে, এবার প্রথম ক্ষেত্রে লেখো। প্রথম ক্ষেত্রে তো কোনো ঝামেলা নাই, প্রথম ক্ষেত্রে আগের মতোই, যে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। তো এই আই এর জায়গায় কি লিখবো? ওই এম আর স্কয়ার লিখবো। উল্লম্ব পথে ঘোরাও আর অনুভূমিক পথে ঘোরাও, আগেই বললাম যে এম আর স্কয়ার তো এম আর স্কয়ারই থাকবে, এটার আবার পরিবর্তন কিসের? তাই না? মানগুলো পরিবর্তন হতে পারে, সূত্র কিন্তু পরিবর্তন হবে না। আমি এই সেন্সে কিন্তু বলেছি মান আর এম এর মান পরিবর্তন হয়ে গেছে, আর আর এর মান পরিবর্তন হচ্ছে, তাই পরিবর্তনটাই বসাবো। কিন্তু ওই সূত্র পরিবর্তন হবে না, যে না উল্লম্ব পথে ঘুরাইলে এম আর স্কয়ার, আর উল্লম্ব পথে না ঘুরাইলে এম আর স্কয়ারের সাথে অন্য কিছু হবে। নো, একই, সেম সূত্রই, ফরম্যাট একই থাকবে। কিন্তু মানগুলা যেহেতু পরিবর্তন করতে বলেছে সুতার দৈর্ঘ্য, তাই আমরা মানগুলা পরিবর্তন করেছি। ওমেগা, ওমেগা হচ্ছে 2π n ভাগ t। আমরা এখানে বসিয়ে আমাদের ক্যালকুলেশনটা কমপ্লিট করে আমরা আহ উত্তরটা লিখবো। উত্তরটা কি লিখতে বলেছে? এখানে বলেছে যে ভরবেগ সমান হবে কিনা, সমান হবে কিনা। ঠিক আছে, সমান হবে না, বুঝতেই পারছো, সমান হবে না। যেহেতু আমাদের যদি সমান, দেখো তার প্রশ্ন এখানে একটা বলে নিই আমি, যদি এক্ষেত্রে ওই সুতার দৈর্ঘ্যটা কমাতে না বলতো বা বাড়াতে না বলতো, তাহলে কিন্তু ওই কৌণিক ভরবেগের মানটা পরিবর্তন হতো না। যেহেতু বৃত্তের ব্যাসার্ধের উপর নির্ভর করে আই ইজিক্যাল টু এম আর স্কয়ার বা 2πn ভাগ টি, ঘূর্ণন সংখ্যা কমাইছে, আবার হচ্ছে ব্যাসার্ধ বাড়াইছে কমাইছে, সেক্ষেত্রে পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের সূত্র অনুসারে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সূত্রের ফরম্যাট কিন্তু সেম সেম আছে। আবার বলছি, উল্লম্ব তলে ঘুরালেও যে কৌণিক ভরবেগ, অনুভূমিক তলে ঘুরালেও কিন্তু কৌণিক ভরবেগের সূত্রের ফরম্যাটটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, এটা যেন আলাদা কিন্তু চেঞ্জ হবে না। ওকে, গ নম্বর, গ নম্বর এটা। ওকে, এবার আসো রাজশাহী, ঢাকা বোর্ড 24, এটা খুবই সহজ, এটা খুবই সহজ। ঢাকা বোর্ড 24 প্রশ্ন, পাহাড়ি রাস্তায় সুমন 200 কেজি ভরের একটা বস্তু, 200 কেজি ভরের বস্তু না, গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছেন। বাঁকের ব্যাসার্ধ 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া, 4 মিটার চওড়া, এবং ভেতরের কিনারা বাইরের কিনারা থেকে 0.5 মিটার উঁচু। এই যে এরকম, এই যে এরকম উঁচু কতখানি? 0.4 মিটার চওড়া, তার মানে যে এইটুকা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। আগেই বলেছি রাস্তা কিন্তু, রাস্তা কিন্তু এটা না, রাস্তা কিন্তু এখন এরকম হয়ে গেছে, ঢালু যেহেতু করেছি আমরা রাস্তা, এই রাস্তার শেপ কি এখন এরকম আছে? না, এখন শেপটা কিন্তু এরকম হয়ে গেছে, তাহলে এটাই কিন্তু রাস্তার প্রস্থ, বারবার শিখিয়েছি। হ্যাঁ, উঁচু কত করে? 0.5 মিটার উঁচু, ভালো কথা। আর এটুকু, এটুকু আমার থেটা, এটা ব্যাংকিং কোণ। তো এটা আমাদের ঘ নাম্বার। গাড়ির কেন্দ্রমুখী বলের মান কত? কেন্দ্রমুখী বলের মান আমরা জানি, 1 নম্বরে যদি বলি যে এফ সি ইজিক্যাল টু এম ভি স্কয়ার বা আর। তো বুঝতেই পারছো, এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, আরও দেওয়া আছে। এই অঙ্কটা আর করে দেখাচ্ছি না আমি। ভি এর মানটা শুধুমাত্র আমরা কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে লিখে নিব। ভি ইজিক্যাল টু 60 km/আওয়ার ইজিক্যাল টু 60 গুণ 1000 ভাগ হচ্ছে 3600 মিটার/সেকেন্ড। এটা একটু দেখে নিব আমরা, 60 গুণ 1000 ভাগ হচ্ছে 3600, 60 গুণ 1000 ভাগ হচ্ছে 3600, 16.67, 16.67 মিটার/সেকেন্ড। হ্যাঁ, এটা তো এম এর মান দেওয়া আছে, এম এর মান ওই কেজিতে দেওয়া আছে, ব্যাসার্ধটাও আবার দেওয়া আছে। ওকে, সেকেন্ড প্রশ্ন দেখো, এটা আমি বসাই দিচ্ছি না, একটু তুমি বসিয়ে নিও। আর এর মানটা এখানে দেওয়া আছে, যে বৃত্তাকার পথে বাঁক নিতে চাচ্ছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে 150 মিটার। ওকে, আর এইচ এর মানটা দেওয়া আছে 0.5 মিটার। আর হচ্ছে রাস্তার চওড়া কত? এক্স ইজিক্যাল টু দেওয়া আছে হচ্ছে 4 মিটার। এগুলো আমাদের দেওয়া আছে সবগুলো ইনফরমেশন। আমরা ঘ নম্বরে চলে যাচ্ছি। ঘ নম্বর ওখানে কমপ্লিট, মানটা আর বসাচ্ছি না। সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কি না, খেয়াল করো, নিরাপদে গাড়ি চালাতে পারবে কি না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ট্যান থিটা ইজিক্যাল টু ভি স্কয়ার ভাগ আর জি বসাবো। তো ট্যান থিটা ইজিক্যাল টু ভি স্কয়ার ভাগ আর জি যে বসাবো, এখান থেকে ভি এর মানটা বের করবো বা থিটার মানটা বের করবো, যেটা পরের কথা। তো থিটা, যে থিটাটা এখানে আছে, সেই থিটাটা আমাকে বের করে নিতে হবে না? হ্যাঁ, নিতে হবে। তো এখান থেকে বের করে নাও। সাইন থিটা ইজিক্যাল টু বলেছি, যখন তুমি এইরকম উঁচু
এবং রাস্তার প্রস্থ দেওয়া আছে, এই বা রাস্তার প্রস্থ চাচ্ছে বা এই থেটার মানটা দেওয়া আছে, তখন কিন্তু আমরা সাইন থেটা ব্যবহার করব, এইচ ডিভাইড বাই এক্স। তাহলে এখান থেকে আমার থেটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এইচ ভাগ এক্স। এইচ মানে উচ্চতা, এক্স মানে হচ্ছে রাস্তার প্রস্থ, একবার লিখলাম আমরা। হ্যাঁ, সাইন ইনভার্স 0.5 শিফট সাইন ব্র্যাকেট দিলাম, 0.5 ভাগ হচ্ছে 4, 0.5 হচ্ছে 4। তো আমরা পাচ্ছি 7.18 এখানে একটু বসিয়ে দিলে আমরা ভি স্কোয়ারের মানটা পেয়ে যাব, বা ভি এর মানটা পেয়ে যাব। ভি ইজ ইকুয়াল টু একবার লিখছি আর জি ট্যান থেটা। আর জি ট্যান থেটা, আমি ট্যান থেটার মানটা পেয়ে গেছি। ট্যান থেটার মানটা কত? ট্যান থেটা ট্যান অ্যানসার ইজ ইকুয়াল টু গুণ হচ্ছে 9.8 গুণ 9.8 গুণ হচ্ছে 150। এই মানগুলো বসালে আমরা পাচ্ছি রুট ওভার অফ অ্যানসার ইজ ইকুয়াল টু 13.6। আমি একবার লিখলাম, হ্যাঁ, মানগুলো বসায় 13.61 মিটার পার সেকেন্ড। দেখো, যে ব্যাংকিং কোণ আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। অনেক সময় পাল্টা তুমি বুঝো, তাও উল্টো পাল্টা হয়ে যায়। নিজের মতো করে চিন্তা করা শিখো। যে ব্যাংকিং কোণ আছে, সেই ব্যাংকিং কোণে এই রাস্তায় গাড়িটা নিরাপদে সর্বোচ্চ 13.6161 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতে পারবে। আমার গাড়ির বেগ কত আছে? 16.67। বেশি বেগ আছে, সর্বোচ্চ এত বেগে ঘুরতে পারে, বেগ সর্বোচ্চ বেগের চাইতেও বেশি আছে। সুতরাং নিরাপদে গাড়ি চালাতে পারবে কি পারবে না কিন্তু। সুতরাং এই বেগে, গাড়িতে যে বেগটা আছে সেই বেগে নিরাপদে গাড়ি চালাতে সম্ভব না বা পারবে না। ওকে, কমপ্লিট। এবার আসে যশোর 24 প্রশ্নগুলো তোমাদের অনেকের বইয়ে নাই, টেস্ট পেপারে নতুন করে আসছে। 24 প্রশ্ন বেসিক্যালি তোমরা যদি ওই 2টা 3টা বোর্ড করো না, পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। 2টা 3টা বোর্ড করবা, মানে 19 করলা, 23 24 করলা, সাথে ওই 2-1টা কলেজ দেখলা র্যান্ডমলি, সরকারি কলেজগুলো 2-1টা দেখলা, ঠিক আছে? দেখলে দেখো মোটামুটি তোমার হয়ে যাচ্ছে। তো কলেজের অত প্রশ্ন সলভ করে তো তোমার ফিজিক্স পড়তে তো 3 মাস চলে যাবে পুরা, অন্য সাবজেক্ট তো পড়তেই পারবা না। ঘূর্ণন গতিশক্তি কত খেয়াল করবা ভালো করে। একটা চাকার ভর হচ্ছে 10 কেজি এবং ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। দেখো চাকা বলেছে, তাহলে এটা জেনারেল শেপ কিন্তু এটা, ঠিক আছে? সরু সুষম দণ্ড না, তারপরে হচ্ছে বৃত্তাকার চাকতি না, এরকম কিছু না, কিন্তু জাস্ট চাকা বলেছে, তাহলে এটা জেনারেল শেপ। চাকার ঘূর্ণন বেগ হচ্ছে 500 RPM। দেখো, তোমাদের কিন্তু পড়িয়েছিলাম, কিন্তু আরপিএম আর আরপিএস এর ধারণা কিন্তু তোমাদের পড়িয়েছিলাম যখন আমরা রেগুলার ক্লাস নিছিলাম ফার্স্ট ইয়ারে, বা পরবর্তীতেও পড়িয়েছি যে এটা হচ্ছে প্রকৌশল বিদ্যায়, ইঞ্জিনিয়ারিং এ ওই কৌণিক বেগের এককটা আরপিএম বা আরপিএস এ প্রকাশ করা হতে পারে, হয় আর কি। তো সেই হিসাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এসেছে কিন্তু, দেখো বোর্ডে কিন্তু চলে আসছে কিন্তু। তাহলে যা পড়বা সেগুলো কিন্তু বৃথা যায় না, ওই যে পড়ে গেছে। তুমি আরপিএম সম্পর্কে তোমার যদি আইডিয়া না থাকে, তাহলে তুমি কিন্তু এই অঙ্কটা করতে পারবা না, এই অঙ্কটা কিন্তু তুমি করতে পারবা না। দেখো, আরপিএম, আরপিএম কথার অর্থ হচ্ছে রেভুলেশন পার মিনিট, ঘূর্ণন পার মিনিটে। তো ঘূর্ণন মানে রেভুলেশন। দেখো তো, ওমেগাটা একটু লিখে নি, পরে দেখি কি আছে না আছে। আরপিএমটার সমস্যাটাকে সমাধান করে নি। আরপিএম ইজিক্যাল টু 500 থাকবে, রেভুলেশন, একবার রেভুলেশন মানে হচ্ছে 2 পাই রেডিয়ান পরিমাণ ঘূর্ণন। রেডিয়ানে কেন নিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমার একটা ঘূর্ণন মানে 2 পাই পরিমাণ ঘুরেছে। হ্যাঁ, ঘুরেছে। কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। পার মিনিট মানে কি 60 সেকেন্ড। আমাদের উত্তর হবে, এই যে সেকেন্ডে আনতে হবে, তাহলে আমি এই যে রেডিয়ান পার সেকেন্ড লিখে নিলাম। তাহলে আমার 6 কেটে গেল, 2 আর 3 কেটে গেল, তাহলে আমাদের হিসাব করলে হবে 16.67 পাই রেডিয়ান পার সেকেন্ড। এভাবে রাখার দরকার নেই, তুমি এখান থেকে বের করে নিবা। 16.67 গুণ হচ্ছে 3.1416, এটা বের করে নিবা। 52.37 রেডিয়ান পার সেকেন্ড, এটা আমাদের হয়ে গেল ওমেগা। আচ্ছা, ভালো কথা, ওমেগা দেওয়া আছে আর ভর দেওয়া আছে হচ্ছে 10 কেজি। কি বের করতে বলেছে দেখি তো। জড়তার ঘূর্ণন গতিশক্তি, বুঝতেই পারছো চাকা কিন্তু ঘুরছে, এখানে কিন্তু উল্লেখ নেই গাড়ির চাকা যাচ্ছে এত বেগে যাচ্ছে, এরকম কিন্তু উল্লেখ নেই। এটা চাকার ভর দেওয়া আছে, চাকার ঘূর্ণন সংখ্যা, চাকা। যদি এখন বলো যে বেগ টেক দেওয়া আছে কিনা, তো বেগটা তুমি কনসিডার নিবা কিনা,
এখন 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 প্রশ্ন হচ্ছে যে চাকার ঘূর্ণন, তুমি একটা চাকা মনে করো ছাদে কোন একটা হুকে লাগায়া ওই ঘুরাচ্ছ, একটা চাকা ঘুরাতেই পারি, আমার হাতে রেখে একটা চাকা ঘুরাতে পারি। হ্যাঁ, রাস্তায় চলছে তো এখানে উল্লেখ করে বলে নাই। এই রাস্তায় চলছে এরকম কি উল্লেখ করে বলেছে? বলে নাই কিন্তু। তাহলে আমি এখন কি করব বলো দেখি। এখন আমি কি ওই দেখো খেয়াল করো বিষয়টা, যে আমি কিন্তু আর ওই রৈখিক গতিশক্তি কাউন্টে নিব না। আমি যদি এখন বলতাম, এই প্রশ্নটা যদি একটু ঘুরায় বলতাম, যে একটি গাড়ির চাকা রাস্তায় এত মিটার বার সেকেন্ড এত বেগে যাচ্ছে, রাস্তায় এত মিটার পায় এত কৌণিক বেগে যাচ্ছে, ঠিক আছে, এত কৌণিক বেগে যাচ্ছে, চলছে, একটা গাড়ি চলছে, সেই গাড়ির চাকা সম্পর্কে যদি বলতো, তাহলে কিন্তু আমি ওই হাফ এম ভি স্কোয়ারটা কাউন্টে নিতাম। দেখো আমাদের সূত্র হচ্ছে আই ইজিক্যাল টু, সরি, কি বলে, ইকে ইজিক্যাল টু হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, তাই না? যদি চলন এবং ঘূর্ণন দুটো একসাথেই থাকে, চলন এবং ঘূর্ণন, যেখানে তো আমি বুঝতে পারছি না এটা যে চলছে কিনা, একটা চাকার ভর এত, একটা ঘূর্ণন সঙ্গে এত, যে কোনো ভাবেই তো ঘুরাতে পারি আমরা, তাই না? সুতরাং এটাকে কিন্তু আমি বলবো না যে হচ্ছে চলন ঘূর্ণন গতি। যদি বলতো গাড়ির চাকা একটা সমতল রাস্তায় প্রতি মিনিটে এতবার এত আরপিএম বেগে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই দুটাই কাউন্ট করতাম। এখন কিন্তু এটা আমরা কাউন্টে নিচ্ছি না। তাহলে আমরা কাউন্টে যখন নিচ্ছি না, কেটে দিলাম, তাহলে আমরা কি হবে, হাফ আই ওমেগা স্কোয়ার। তো হাফ আই এর জায়গায় বসবে এম আর স্কোয়ার, জেনারেল ফর্মুলা আমাদের। আর ওমেগা মানে হচ্ছে 2 পাই n/টি, তার উপর স্কোয়ার। এখানে মান টান বসালেই কিন্তু আমরা ইকেটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? আমি ডিটেল বলে দিলাম কখন তুমি হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার লিখবা। শুধু ঘূর্ণন শক্তি, গতি শক্তি হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে, শুধু আর রৈখিক গতি শক্তি কি হাফ এম ভি স্কোয়ার। দুইটাই কখনো কাউন্টে নেব যখন আমি বুঝবো উদ্দীপক দেখে যে চলছে এবং যাচ্ছে, মানে ঘুরছে এবং চলছে। এখানে সেরকম কোনো কিছু উল্লেখ আমাদের এই উদ্দীপকে নেই, তাই আমরা এটা ব্যবহার করছি না। তাই আমরা হাফ এম ভি স্কোয়ারটা কাউন্টে নিচ্ছি না। ওকে, পরের প্রশ্ন দেখো, চাকাটি 10 সেকেন্ডে থামবে কিনা। প্রশ্ন কি আছে উদ্দীপকের মধ্যে, চাকাটি ঘূর্ণনরত অবস্থায় এত নিউটন মিটার বাধা দানকারী টর্ক প্রদান করা হলো, বাধা দানকারী টর্ক প্রদান করা হলো। তো আমি একটু ফেসে যাচ্ছি, যে একটা গাড়ির চাকা ঘুরছে মনে করো, আমি ঘুরাচ্ছি এরকম করে, ঘুরাচ্ছি 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 ঘুরাচ্ছি, বলতো কত কৌণিক বেগে ঘুরছে এখন। এখন কৌণিক বেগে ঘুরছে হচ্ছে, যেটা লিখে নিন, 52.37, 52.37 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড বেগে কৌণিক বেগে ঘুরছে। হ্যাঁ ঘুরছে, ঘুরতে ঘুরতে বলছে, এখানে দেখো প্রশ্নটা খেয়াল করো, চাকাটি 10 সেকেন্ডে থামবে কিনা বা থামানো সম্ভব হবে কিনা। ঠিক আছে, কিভাবে থামাচ্ছি আমরা এই চাকাটা, উদ্দীপকের দিকে তাকাও তো, কিভাবে থামাচ্ছি। চাকাটি ঘূর্ণনরত অবস্থায় 6,855 নিউটন মিটার বাধা দানকারী টর্ক প্রদান করে। তার মানে আমরা বাধা দানকারী টর্কের মাধ্যমে চাকাটা থামাতে চাচ্ছি। চাকাটা যখন থেমে যাবে তখন কৌণিক বেগ কত হবে, কৌণিক বেগ তখন হবে 0। তাহলে আমরা কৌণিক বেগ যখন 0 হবে, এটি কেটে দিই, কৌণিক বেগে যখন 0 হবে তার মানে কি শেষ কৌণিক বেগ 0। আর যে কৌণিক বেগে এটা ঘুরছিল 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 ঘুরছিল, যতক্ষণ পর্যন্ত আমি ওই বাধা দানকারী টর্ক প্রদান করি নাই, ততক্ষণ পর্যন্ত যে বেগে ঘুরছিল সেই বেগের নাম দিবে এখন ওমেগা নট। এখন যখন বাধা দানকারী টর্ক প্রদান করলাম, ওমেগা নট কি হলো, পরিবর্তিত হয়ে ওমেগায় চলে আসছে, ওমেগায় চলে আসছে। প্রশ্ন হচ্ছে কত সেকেন্ডে চলে আসছে, এটা কত সেকেন্ডে চলে আসছে, 10 সেকেন্ডে আমাকে থামাতে পারবে কিনা। আমি সেকেন্ড দিয়ে করবো, 10 সেকেন্ডে থামবে কিনা। দুইভাবে করতে পারি, টর্ক টর্ক বের করার মাধ্যমে, এবং আমরা ওই সময় বের করার মাধ্যমে। টর্ক বের করার মাধ্যমে একটু সহজ হবে। দেখো তো, আমি যদি এখান থেকে বের করি হচ্ছে, কি বলে এটা, কি বের করবো রে, আলফা বের করবো। আলফা ইজিক্যাল টু কত, ওমেগা বিয়োগ ওমেগা ডিভাইড বাই টি। তো ওমেগা বিয়োগ, আমি যদি বাধা দানকারী টর্ক বা ওই কি বলে এটাকে, কি বলে রে, ওই মন্দন ধরি, কৌণিক মন্দন ধরি, তাহলে আমরা কিন্তু আগে এটা লিখবো, ওমেগা নট প্লাস লিখবো না। আর ওমেগা নট আমরা এভাবে লিখি, দেখো তো, সরি, ওমেগা ইজিক্যাল টু ওমেগা নট প্লাস আলফা টি লিখি না। তো আমরা এখানে আলফা প্লাস লিখবো, প্লাস লিখলেও ভুল হবে না, কোনো সমস্যা নাই, দুটো দেখাচ্ছি। ওমেগা ইজিক্যাল টু ওমেগা নট মাইনাস আলফা টি দিয়ে করবো আমরা, যেহেতু আস্তে আস্তে বেগ কমে যাচ্ছে। এখান থেকে আমি আলফা কি ইজিক্যাল টু কত পাচ্ছি, ওমেগা নট মাইনাস ওমেগা ডিভাইড বাই টি। ওমেগা নট কত ছিল, 52.37, বিয়োগ হচ্ছে 0,
ডিভাইড বাই হচ্ছে 10, এখান থেকে কত পাচ্ছি বুঝতেই পারছো, 5.237 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার পাচ্ছি, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার পাচ্ছি। তো এখন আমরা টর্ক বের করব। টর্ক মানে কি? টর্ক মানে আই আলফা। টর্ক মানে হচ্ছে আই আলফা। আই এর মান কত? এম আর স্কোয়ার, জেনারেলটা। এটাতে কোনো শেপ নাই, বস্তুর কোনো শেপ উল্লেখ করেছে? সিলিন্ডার বা সরু সুষম দণ্ড বা বৃত্তাকার চাকতি বা আয়তাকার পাত, না, কোনো সরু আমাদের যেগুলো জানা আছে স্পেশাল শেপ কোনোটাই উল্লেখ করে না। তাহলে আমরা জেনারেলটা বসাবো, এম আর স্কোয়ার গুণ হচ্ছে আলফা। এম এর মান কত রে? এম এর মান হচ্ছে 10 কেজি, একটু বের করে দেখাই। 10। আর এর মান কত দেখি তো? আর ব্যাসার্ধ হচ্ছে 0.5, 0.5 এর উপর স্কোয়ার গুণ আলফা, আলফার মান হচ্ছে 5.2237, 5.257। তো 10 গুণ 0.5 এর উপর স্কোয়ার গুণ হচ্ছে 5.237, 13, 13.092। এতগুলো টর্ক প্রদান করতে হবে। তাহলে ওই 10 সেকেন্ডে থামানোর জন্য তার টর্ক প্রদান করতে হবে কত? মাত্র 13.09। খেয়াল করে দেখো, মাত্র 13.0925 নিউটন মিটার টর্ক আমাকে কি করতে হবে? প্রদান করতে হবে। আমি টর্ক প্রদান করেছি কত দেখো তো? অনেক টর্ক প্রদান করেছি, দেখো 6855, অনেক বেশি টর্ক প্রদান করে ফেলেছি। আগেই থেমে যাবে। মনে কর তুমি একটা বস্তুকে, মনে করো সাইকেল একটা যাচ্ছে, পিছন থেকে তুমি টেনে ধরলা, মনে কর ফর এক্সাম্পল, তো আস্তে করে টানলা, বল প্রয়োগ কম করলাম, তাড়াতাড়ি কিন্তু সে থামবে না। এবার তুমি তাড়াতাড়ি বল প্রয়োগ করলা, বেশি পরিমাণ বল প্রয়োগ করলা, তাড়াতাড়ি থেমে যাবে। টর্ক মানে কি? গুণ বল। তো এতগুলা টর্ক প্রদান করছো, আমার টর্ক প্রদান করতে হবে কত? মাত্র 13। 13 হলেই আমি 10 সেকেন্ডে থামাতে পারবো। প্রদান করছি কত? 6000 সামথিং, আগেই থেমে যাবে। তাহলে বলবো আমরা হ্যাঁ 10 সেকেন্ডের মধ্যে থামানো সম্ভব হবে। প্রশ্ন আসতে পারে, এবার খেয়াল করবা। টর্ক ধরে নিয়ে আমি এবার সময়টা বের করব, যে কত সময়ে থামানো যাবে। এত বল প্রয়োগ করলে এই বস্তুটা কত সময়ে থামবে। যে এত টর্ক আমাকে যেখানে বলতো যদি, যে চাকাটি কত সময়ে থামবে, চাকাটি মানে যে শর্ত আছে উদ্দীপক অনুসারে চাকাটি কত সেকেন্ডে থামবে বা কত সময়ে থামবে, তখন কিন্তু আমাকে সেকেন্ড বের করতে হতো, পারবো না? হ্যাঁ পারবো। তখন টর্কের মান যা ছিল তাই ধরে নিব, ধরে নিয়ে এখান থেকে কি বের করব? টর্কের মান এখানে বের করব। টর্কের মান এখানে যা ছিল দেওয়া আছে, ধরে নিয়ে আলফার মানটা বের করব। ওই আলফা থেকে এই যে আলফা ইজিক্যাল টু, যে এখান থেকে আসলো না, এই আলফার মান, এই সূত্র থেকে এখন টি এর মানটা বের করব। কথা কি বুঝাইতে পারছি? এখানে টর্কের মান দেওয়া আছে, এখান থেকে আলফার মান একটা পাইতাম না? হ্যাঁ পাইতাম। ওই আলফা এখানে বসাও, আলফা মান এখানে বসাইলে ওমেগার নটের মান জানা আছে, ওমেগার মান জানা আছে, টি এর মানটা বের করে ফেললাম। বাসায় করে ফেলবা, ইম্পর্টেন্ট কিন্তু। আমি করাইছি, তোমাদের রেগুলার ক্লাসে করাইছি, রেগুলার যে ক্লাসে এই প্রবলেম গুলো সলভ করাইছি। কিন্তু এইটা যখন প্রশ্নে থাকে না, আমি সাথে সাথে ওটা সলভ করাই দিই, সাথে সাথে সলভ করাই দিই। ঠিক আছে, এবার আসো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মজার একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2024, রাস্তার প্রস্থ দেওয়া আছে 3.65 মিটার, 3.65 মিটার রাস্তার প্রস্থ, এবং বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 170 মিটার। একটি সতর্কতা বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার/আওয়ার নির্দেশিত আছে। সতর্কতা বোর্ড দেওয়া আছে যে সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার/আওয়ার, সর্বোচ্চ গতিসীমা, কিন্তু আর বেশি নিলে কি হবে? সতর্কতা। তার মানে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সতর্কতা প্লেট দ্বারা এটাই বোঝানো হয়। ওকে, একজন বাইক চালক, হ্যাঁ, উক্ত বাঁকে 60 কিলোমিটার/আওয়ার বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক। ভাই তোমাদের বয়সের, উঠতি বয়সে যারা পোলা পাইন, কি করে? ওই যে গাড়িতে যদি বাইক পায় একবার, একবারে গতি বাড়ায় টাড়া দিয়া অস্থির অবস্থা করে, তো চাচ্ছে সতর্কতা প্লেটে 30 কিলোমিটার/আওয়ার লেখা আছে, তো কি করতে চাচ্ছে? না আমি 30 চালাবো না, আমার 30 হয় না, হ্যাঁ আমি চালাবো হচ্ছে ওই 60 কিলোমিটার/আওয়ার বেগে চালাবো। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা। তো রাস্তার ভেতর অপেক্ষা বাইরের অংশের উচ্চতা নির্ণয় করে, ভেরি সিম্পল। রাস্তার ভেতর অপেক্ষা বাইরের এটা আমরা বের করতে চাই। এই যে সর্বোচ্চ গতিসীমা কিন্তু দেওয়া আছে 30 কিলোমিটার/আওয়ার, সর্বোচ্চ গতিসীমা কিন্তু দেওয়া আছে। তাহলে আমার ভাই দেখো, খেয়াল করো, এই যে আমার দরকার হচ্ছে উচ্চতা, যেটা এই দরকার, এক্স ও দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু 3.65 মিটার। এই তোমরা
টেস্ট পেপার সবাই কিনে ফেলেছে অলরেডি। অঙ্কগুলা কিন্তু ওই টেস্ট পেপার দেখে দেখে সূত্র, এটা সূত্র দেখে দেখে করবা না। প্রশ্ন নিবা, নিজের মতো করে করবা, তারপর তুমি গাইড দেখতে পারো সলিউশন ওখানে কিভাবে করা আছে। আমি এই জন্য এত কষ্ট করে কিন্তু আমাদের পড়াচ্ছি, বুঝিয়ে বুঝিয়ে। একটা শিখে পড়াতে কিন্তু অনেক সময় লাগাচ্ছে, আমি কিন্তু সরাসরি সূত্র দেখা বলে দিতে পারতাম। আমি প্রত্যেকটা উদ্দীপক কিন্তু বিশ্লেষণ করে বলছি। হ্যাঁ, এক্স ইজিক্যাল টু এইচ এর মান কত, হোয়াট, থিটা তো আমার লাগবে, থিটা তো আমার লাগবে। তো থিটা লাগার জন্য কিন্তু সুন্দর সুন্দর জিনিসপত্র দেওয়া আছে। এই যে tan থিটা ইজিক্যাল টু ভি স্কয়ার বা আর জি। তো tan থিটা, থিটা ইজিক্যাল টু tan ইনভার্স ভি স্কয়ার। এই যে কত সর্বোচ্চ কত বেগে চলতে পারে এই বাঁকে, 30 কিলোমিটার। তুমি আবার 60 বসাই দিও না, 60 সে চালাতে ইচ্ছুক, ওটা পরে আসতেছি আমি। আমি আগে 30 কিলোমিটার যে নির্দেশিত আছে, মানে কি সর্বোচ্চ গতিসীমা সে 30 কিলোমিটার বেগে চালাতে পারবে। তাহলে 30 সেন্টিমিটার জন্য থিটা কত বের করে নাও। 30 আমার কত হয় রে, ভি ইজিক্যাল টু 30 কিলোমিটার পার আওয়ার ইজিক্যাল টু 30 গুণ 1000 ভাগ হচ্ছে 3600 মিটার পার সেকেন্ড। ওকে, তো 30 গুণ 1000 ভাগ হচ্ছে কত হয়, 30 গুণ 1000 ভাগ হচ্ছে ইজিক্যাল টু ভাগ হচ্ছে 3600, আমাদের হয় 8.33, 8.33 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে 8.33 উপর স্কয়ার, আর আর এর মান তো দেওয়াই আছে 170 মিটার, জি এর মান 9.8। এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিচ্ছি, ঠিক আছে। এর উপর স্কয়ার দিলাম, ইজিক্যাল টু ভাগ দিলাম হচ্ছে 170, ইজিক্যাল টু ভাগ দিলাম হচ্ছে 9.8। এই শিফট এটা 10, অ্যান্সার ইজিক্যাল টু 2.38, 2.38। এই তোমরা একটু বেশি করে লিখো, সেন্সিটিভ সংখ্যা তো এইটা। তাহলে এখানে আমি এখন যখন থিটা বের করবো, এখান থেকে আমি সাইন থিটা ব্যবহার করবো। সাইন থিটা ইজিক্যাল টু এইচ ভাগ এক্স। তো এক্স এর মানটা দেওয়া আছে, এইচ এর মানটা আমরা বের করে নেবো, এক্স ইন্টু হচ্ছে সাইন থিটা। থিটার মানটা আমরা পেয়ে গেছি। তাহলে এইচ ইজিক্যাল টু এক্স এর মান 3.65 গুণ সাইন থিটার মানটা দেওয়া আছে 2.3868 ডিগ্রি। এখান থেকে আমরা এইচটা পেয়ে যাব, এখান থেকে আমরা এইচটা পেয়ে যাব। এটা সাইন, সাইন অ্যান্সার ইজিক্যাল টু গুণ হচ্ছে 3.65, আমরা পেয়ে গেছি হচ্ছে 0.152 মিটার। ঠিক আছে, এটা গেল আমাদের হচ্ছে, এটা 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 আলাদা করে দিই। এই এটা গেল আমাদের হচ্ছে থিটার মান। সুন্দর একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, মজার প্রশ্ন কিন্তু এটা। বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করে, সে চালাবেই, সে তো ইয়াং বয়সের পোলা পাইনি, মাত্র গায়ে বাইক মনে করে বাপে কিনে দিছে, একজন ভাই ও চালাবেই 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাতে ইচ্ছুক, চালাবেই। কি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সে গ্রহণ করতে পারে, কি ব্যবস্থা সে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে? ওই যে হেলে যেতে হবে, হেলে যেতে হবে। তো রাস্তায় তো একটু ঢালু আছেই, হ্যাঁ, রাস্তায় যে ঢালু আছে, সেই ঢালু দিয়ে সে মাত্র 30 কিলোমিটার পার আওয়ার বেগে চালাতে পারবে। ওই ঢালু দিয়ে কাজ হচ্ছে না, তার মানে কি রাস্তার ঢালু দিয়ে কাজ হচ্ছে না, সে আরো ঢালু হতে হবে। তাহলে তাহলে তাকে কি করতে হবে, আরো বাঁকতে হবে, আরো বাঁকতে হবে। তাহলে এখন থিটাটা বের করে নিব আমরা, এখন আমরা থিটাটা বের করে নিব। থিটাটা কিসের মাধ্যমে বের করব, tan থিটা ইজিক্যাল টু আবার সেই ভি স্কয়ার ভাগ আর জি বের করব। এখানে ওই tan থিটা ইজিক্যাল টু কিন্তু এখন আর 30 কিলোমিটার পার আওয়ার দিব না, এবার 60 কিলোমিটার পার আওয়ার দিব। তাহলে 8.33 এর ডাবল হবে এবার, তাহলে 16.66, 16.66 তার উপর স্কয়ার, আর এর মান 170 গুণ হচ্ছে 9.8। তো এখান থেকে যদি আমরা থিটাটা বের করে নিই, থিটাটা যদি আমরা বের করে নিই, 16.66 স্কয়ার ইজিক্যাল টু ভাগ 170 ইজিক্যাল টু ভাগ 9.8 ইজিক্যাল টু শিফট 10, অ্যান্সার ইজিক্যাল টু 9.45, 9.45। তার মানে কি, তার 9.4 এত বেগে ঘুরাতে চাইলে অ্যাঙ্গেল হওয়া উচিত 9.45। আমার অ্যাঙ্গেল আছে কত, আমার অ্যাঙ্গেল আছে হচ্ছে মাত্র 2.38, মাত্র 2.38 সামথিং লিখে নিই, 68। এত ডিগ্রি কোণে হেলে আছে, আছে দরকার। তাহলে কি করতে হবে, তাহলে তাকে আরো বেশি হালতে হবে। কতখানি হালতে হবে, হালতে হবে হচ্ছে আরো বেশি হালতে হবে হচ্ছে এই যে এটা থেকে এটা বিয়োগ করলে যা পাই, অর্থাৎ অর্থাৎ রাস্তার রাস্তার অনুভূমিক প্রতিক্রিয়ার সাথে আরো হালতে হবে। রাস্তার যে অনুভূমিক প্রতিক্রিয়া তার সাথে আরো 9.45 বিয়োগ এত পরিমাণ হালতে হবে। সুতরাং আগে যে পরিমাণ হালা ছিল সেই হালাতে কাজ হচ্ছে না, এখন যে পরিমাণ হালা ছিল তার সাথে আরো কি করতে হবে,
9.45 বিয়োগ হচ্ছে 2.3868 ডিগ্রি, এই যে বিয়োগ করলে যা হবে সেই পরিমাণ নাকে আরো হালতে হবে। ঠিক আছে, এটাকে কিন্তু আমি উল্লম্বের সাথে বলবো না, উল্লম্বের সাথে বললে কিন্তু এটা হবে। আর যদি বলি যে তাকে আর কতখানি হালতে হবে, সেটা হেলে ছিলই আমার রাস্তায়, তুমি যখন ব্যাংকিং আছে এরকম রাস্তা বাঁকা, তার উপর যখন আছে সে তো হেলে ছিলই ওই যে রাস্তার ব্যাংকিং এর মাধ্যমে, কিন্তু তাকে আবার বাইকের ওই যে নিজেও হালতে হবে এবার উল্টা, কেন ওই যে রাস্তার আরো তো বেশি বেগে সে চালাতে চাচ্ছে, এই জন্য তাকে আরো এত পরিমাণ হালতে হবে। কার সাথে? অনুভূমিক প্রতিক্রিয়া বা অনুভূমিক লম্ব বরাবর যে পরিমাণ ছিল, ঠিক আছে, তার উল্লম্বের সাথে এটা হালতে হবে, তার ব্যক্তিগত উল্লম্বের সাথে, কিন্তু রাস্তার উল্লম্বের সাথে তাকে আরো এত পরিমাণ হালতে হবে, অনুভূমিকের সাথে কিন্তু না। রাস্তার যে পরিমাণ উল্লম্ব অবস্থায় ছিল তার সাথে আরো এত পরিমাণ, এই যে বিয়োগ করে যেটা পাবো সেটা পরিমাণ তাকে হালতে হবে। বুঝতে পেরেছ? আমি কিন্তু বুঝালাম, একটু ভালো করে থিঙ্কিং করবা। সেটা হাল এভাবে হেলেই আছে, টোটাল হালা দরকার কতটুকু? এতটুকু। সে কতটুকু হালবে? সে তো হেলেই আছে এতটুকু রাস্তার রাস্তার জন্য। আর রাস্তার তো ব্যাংকিং, রাস্তাটা ঢালু, হেলেই তো আছে এতখানি, তাহলে আর কতটুকু হালতে হবে? ঠিক এতটুকু তাকে ব্যক্তিগতভাবে